আফগান সীমান্তে পাকিস্তানের বিমান ও স্থল অভিযানে নিহত ২৯, তীব্র নিন্দা জানিয়ে পুরুষোচিত আগ্রাসনের অভিযোগ কাবুলের। সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার কাতারে মুখোমুখি বৈঠক, হরমুজ একক নিয়ন্ত্রণে রাখার ঘোষণা তেহরানের। ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা প্রায় ১৫০০, চলছে জীবিতদের উদ্ধারের লড়াই, সময়সীমা পেরিয়ে যাওয়ায় বাড়ছে স্বজনদের উদ্বেগ। সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত, ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলীয় তুমব্লেন শহরে উড়োজাহাজ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু। এবং ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে প্রাণহানি বাড়ছে, গত কয়েকদিনে অন্তত ১৩০০ মানুষের মৃত্যু, তাপপ্রবাহ রূপ নিয়েছে নীরব ঘাতকে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। আফগান সীমান্তে হামলা করেছে পাকিস্তান, এতে নিহত হয়েছে অন্তত ২৯ জন, আহত হয়েছেন আরও বহু বেসামরিক নাগরিক। সোমবার এক্সে দেয়া পোস্টে আফগান সরকারের মুখপাত্র জানান, হামলার লক্ষ্য ছিল পাকতিয়া ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকা। হামলায় নারী, শিশুসহ বহু সাধারণ মানুষ হতাহত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তানের এই সামরিক পদক্ষেপকে কাপুরুষোচিত আগ্রাসন আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানায় আফগানিস্তান। অন্যদিকে পাকিস্তান বলছে, সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযান ও বিমান হামলায় জঙ্গি আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক তৎপরতার মধ্যে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের শঙ্কা, এই পরিস্থিতি দুই দেশের মধ্যে বিদ্যমান নিরাপত্তা সংকটকে আরও গভীর করতে পারে। পবিত্র মহরমের একটি অনুষ্ঠান ঘিরে আপত্তির জেরে পাকিস্তানের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন জিও নিউজ এর সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থা পেমরা এই নিষেধাজ্ঞা দেয়। সংস্থাটির দাবি, গত ২৬ জুন প্রচারিত ওই অনুষ্ঠানে এমন কিছু ধর্মীয় দৃশ্য দেখানো হয়েছে যা মানুষের অনুভূতিতে আঘাত এবং সম্প্রীতি নষ্ট করতে পারে। অবশ্য এ ঘটনার পর জিও নিউজ দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানটি ভুলবশত সম্প্রচারিত হয়েছিল এবং বিতর্কিত অংশটি সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সম্পাদকীয় সতর্কতায় ব্যর্থ হওয়ায় চ্যানেলটিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের ধর্মীয় অবমাননা অত্যন্ত স্পর্শকাতর বিষয় হওয়ায় পবিত্র আশুরাকে কেন্দ্র করে দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাল্টাপাল্টি সামরিক সংঘাতের পর অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উত্তেজনা প্রশমনে আগামী মঙ্গলবার কাতারে মুখোমুখি বৈঠকে বসছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রশাসন বলছে, পরিস্থিতি আপাতত শান্ত, তবে হরমুজ প্রণালীর একক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ঘোষণা দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। হরমুজ প্রণালীতে তীব্র সামরিক সংঘাতের পর অবশেষে সাময়িকভাবে শান্ত হওয়ার আভাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষই আপাতত সকল ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে পুরোপুরি সম্মত হয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় গুরুত্বপূর্ণ কারিগরি আলোচনায় বসছে দুই দেশ। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই আলোচনার মাধ্যমে বিতর্কিত হরমুজ প্রণালী দিয়ে আবারও অবাধে আন্তর্জাতিক নৌযান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কেবল তাদেরই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই জলপথে তাদের পছন্দের রুটকে বাইপাস করার যেকোনো চেষ্টা আঞ্চলিক সংঘাত আরও বাড়িয়ে দেবে। সাম্প্রতিক উত্তেজনার বড় প্রভাব পড়েছে বৈশ্বিক নৌবাণিজ্যে। ট্র্যাকিং ডাটা বলছে, সংঘাতের কারণে গত ৩ দিনে এই প্রণালী দিয়ে মাত্র ৪৮টি বাণিজ্যিক জাহাজ পার হয়েছে। অথচ এই অস্থিরতার ঠিক আগের দিনগুলোতেও দৈনিক ৭০টির বেশি জাহাজ চলাচল করত। প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ১% বেশি বেড়েছে। ব্র্যান্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি $৭২ ছাড়িয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও সাধারণ ভোক্তাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ৬০ দিনের এই কূটনৈতিক শান্তি আলোচনা মধ্যপ্রাচ্যে কতটা স্থিতিশীলতা ফেরাতে পারে, এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নিল, আরটিভি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যা ও যুদ্ধাপরাধের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আল খামেনি।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই দাবি জানান। খামেনি বলেন, ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। এক্ষেত্রে মার্কিন ও ইসরায়েলি নেতাদের প্রকাশ্য বক্তব্যই অপরাধের বড় প্রমাণ। মূলত গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ এবং 28 ফেব্রুয়ারি মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে তিনি এই দাবি করেন। ওই হামলায় শতাধিক শিশু নিহত হয়েছিল। 1981 সালে নিহত ইরানের সাবেক প্রধান বিচারপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এই বার্তা দেন। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির জেরে তেলের দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রূপার দামে পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদ হার বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ মূল্যবান ধাতুর বাজারে এই চাপ সৃষ্টি করেছে। সোমবার স্পট গোল্ডের দাম 0.7% কমে প্রতি আউন্স $4,061 নেমে আসে। আগস্ট মাসের ডেলিভারির জন্য গোল্ড ফিউচার্সের দামও কমেছে। এ নিয়ে টানা 4 মাস স্বর্ণের দাম কমল। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদ হার বাড়াতে পারে, আর সুদ হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। স্বর্ণের পাশাপাশি রূপার দাম কমলেও প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম কিছুটা বেড়েছে। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও জীবিত মানুষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সময় যত গড়াচ্ছে নিখোঁজদের স্বজনদের উদ্বেগ তত বাড়ছে। তবে সব হতাশার মাঝেও অলৌকিকভাবে জীবিত উদ্ধার হওয়া কয়েকজন নতুন করে আশা জাগিয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বিধ্বংসী 2 ভূমিকম্পের কয়েকদিন পরেও ভেনেজুয়েলায় চলছে জীবিতদের উদ্ধারের লড়াই। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, সপ্তাহান্তে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হয়েছে অন্তত 33 জন। উদ্ধার হওয়াদের মধ্যে আছে 2 জন 11 বছর বয়সী শিশু। এর একজনকে প্রায় 3 মিটার গভীর ধ্বংসস্তূপের নিচ থেকে 6 ঘন্টার টানা অভিযানের পর জীবিত বের করে আনে উদ্ধারকারী দল। অন্যদিকে উপকূলীয় শহর কারাবাল্লেদায় আরেক 11 বছর বয়সী শিশুকেও ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়। সামাজিক মাধ্যমে এসব উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ করে রদ্রিগেজ বলেন, এই মুহূর্তে প্রতিটি উদ্ধার হওয়া জীবনই ভেনেজুয়েলার জন্য নতুন আশা। তবে আশার পাশাপাশি বাড়ছে সংখ্যাও। এ পর্যন্ত অন্তত 1450 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এখনও নিখোঁজ কয়েক হাজার মানুষ। জাতিসংঘ সহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, দুর্যোগের পর প্রথম 48 থেকে 72 ঘন্টা জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় স্বজনদের উদ্বেগ বেড়েছে। বুধবার মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এতে প্রায় 800 ভবন ধসে পড়ে। অনেক এলাকায় এখনো ভারী যন্ত্রপাতির অভাবে মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজ করছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলের কারাবাল্লেদা শহরে এখনো বহু ভবনে তল্লাশি চালানো সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা বলছেন, জনবল ও সরঞ্জামের ঘাটতির কারণে অভিযান ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বারবার অনুভূত হওয়া আফটারশক উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে। এদিকে ক্ষতিগ্রস্তদের একাংশ অভিযোগ করছেন, সড়ক বন্ধ ও চলাচলে বিধিনিষেধের কারণে অনেক এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। খোলা মাঠ, বিমানবন্দর ও গলফ কোর্সে অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। কারাবাল্লেদার গলফ কোর্সটি পরিণত হয়েছে অস্থায়ী হাসপাতাল, ত্রাণ বিতরণ কেন্দ্র এবং জরুরি সহায়তা কার্যক্রমের প্রধান কেন্দ্রে। পরিস্থিতি মোকাবিলায় মেক্সিকো, স্পেন, কাতার, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছেছে। জাতিসংঘ জানাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে 39টি অনুসন্ধান ও উদ্ধারকারী দল, প্রায় 2000 উদ্ধারকর্মী, 111টি প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং অত্যাধুনিক মাইক্রো ড্রোন নিয়ে অভিযান চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ জীবিত আছেন এ আশা আঁকড়ে ধরে দিন রাত এক করে চলছে উদ্ধার অভিযান। তবে সময় ফুরিয়ে আসায় প্রতিটি মুহূর্তে এখন ভেনেজুয়েলার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ইমতিয়াজ আহমেদ, RTV। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নে নতুন নির্দেশনা দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। আগামী 30 জুনের মধ্যে নিয়োগকর্তাদের এই পারমিট নবায়ন অথবা কর্মীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করার সুযোগ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কিউয়া প্ল্যাটফর্ম জানিয়েছে আগামী 1 জুলাই থেকে যেসব কর্মীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ 3 মাসের বেশি উত্তীর্ণ থাকবে তাদের নাম প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। তবে কোনো কর্মীর ইকামার মেয়াদ যদি কমপক্ষে 180 দিন বাকি থাকে তবে তিনি এই নিয়মের বাইরে থাকবেন। নির্ধারিত সময়ে পারমিট নবায়ন না করলে কর্মীর সব বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে। আইনি জটিলতা এড়াতে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবে তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার সকালে রাস্তানুরা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই সৌদি নাগরিক। মার্কিন ইরান সংঘাতের কারণে 4 মাস বন্ধ থাকার পর গত শুক্রবারই এই টার্মিনাল থেকে তেল সরবরাহ শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্যে অন্তর্বর্তী চুক্তির পর তেল রপ্তানি বাড়ানোর এই তৎপরতার মধ্যেই দুর্ঘটনাটি ঘটল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলীয় তুমব্লেন শহরে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 11 জন নিহত হয়েছেন। রোববার বেলা 11টার দিকে স্কাইডাইভারদের বহনকারী যানটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় নিহতদের মধ্যে পাইলট ছাড়াও 5 জন শিক্ষার্থী ও 5 জন প্রশিক্ষক রয়েছেন। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধারকর্মীদের সুবিধার্থে বিমানবন্দরের আশেপাশের এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে স্থানীয় পুলিশ। ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে প্রাণহানি বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত 21 জুন থেকে অতিরিক্ত গরমের কারণে ইউরোপে অন্তত 1030 মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সে কয়েকদিনের মধ্যে প্রত্যাশিত সংখ্যার তুলনায় প্রায় 1000-এর বেশি মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাদের বেশিরভাগই 65 বছরের বেশি বয়সী। এদিকে জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রেও ভেঙেছে তাপমাত্রা রেকর্ড। WHO প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেন, বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশে পরিণত হয়েছে ইউরোপ। চরম এ তাপপ্রবাহ এখন রূপ নিয়েছে নীরব ঘাতকে। করাচিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভারতীয় প্রক্সির সম্পৃক্ততার বিষয়ে পাকিস্তানের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে ইসলামাবাদকে অন্যের দিকে আঙুল না তুলে নিজের ভূখণ্ডে থাকা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহার করছে। গত সপ্তাহে করাচিতে রেঞ্জার্সের সদর দপ্তরে হামলার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রমাণ ছাড়াই ভারতের ওপর দায় চাপান। ওই হামলায় দায় স্বীকার করেছিল আফগানিস্তান ভিত্তিক গোষ্ঠী জামাত উল আহরার। এদিকে পাকিস্তান দাবি করেছে সীমান্তে বিমান ও স্থল অভিযানে তাদের 29 সন্ত্রাসী নিহত হয়েছে। রাতভর টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন ভারতের মুম্বাই। এতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাত্র 4 ঘন্টায় উপকণ্ঠের কয়েকটি এলাকায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে পূর্বাঞ্চলের মুলুন্দ এলাকায় সর্বোচ্চ 160.4 মিলিমিটার এবং পশ্চিমাঞ্চলের ভার্সোভায় 156.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এবং পাতাল পথে পানি জমে যায়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পানি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়। শহরের মূল অংশেও মাঝারি বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর জানায়, আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবা সচল রাখতে বিভিন্ন এলাকায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTV-র সাথেই সংযুক্ত থাকুন। মতামত জানান RTV-র সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।